আপুর বান্ধবীর সাথে প্রথম যেদিন দেখা হয় সেদিন থেকেই আমার জীবনের ছন্দপতন শুরু করে। তার আগে তো বেশ ভালোই ছিলাম, কিন্তু যবে থেকে ভদ্রমহিলার সাথে আমার দেখা হলো তবে থেকে যেন জীবনটা কেমন এলোমেলো হয়ে যেতে লাগলো। আপনি ততদিন পর্যন্ত সুস্থ, ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবেন যতদিন অবধি আপনি প্রেম ভালোবাসা সম্পর্কে না জানবেন, অনুভূতি কাকে বলে সেটা নিয়ে বুঝতে চেষ্টা না করবেন। ঠিক ততদিনই আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। তারপর যখন লোমপাকনামি করে সব কিছু সম্পর্কে ধারণা নিতে যাবেন, তখন থেকে আপনার জীবনটা একদম দুর্বিষহ হয়ে উঠবে। এই তো এক শ্রেণীর মানুষের কথাই ধরুন না, যারা প্রেম ভালোবাসার সম্পর্কে জানেন না, তারা জীবনে সুখী মানুষ। আর যদি একবার আকবারই কাউকে ভালোবাসা কিংবা অনুভূতির কথাগুলো জানান দিতেন, তাহলে আপনি তার কাছে পৃথিবীর সবচেয়ে ফালতু আরেকটা সস্তা বস্তু হয়ে যাবেন। আর সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যদি কাউকে কখনো ভুলবশত ভালোবেসেও ফেলেন, তাহলে হয় বিয়ে করে নেবেন, আর না হলে যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে দূরে সরে যাবেন। আমার এসব কথা আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে আমি কেন আর কী জন্য এই কথাগুলো আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, যে আপুর বান্ধবীর কথাগুলো বলছিলাম তার কথাতেই না হয় ফিরে যাই। ঘটনার আগ অবধি আমি জানতাম না আপুর একটা সুইট কিউট আর মিষ্টি বান্ধবী আছে, কারণ সেটা আপুর মুখ থেকে শুনেছিলাম। একমাত্র বান্ধবীর সম্পর্কে মেয়ের একটু বাড়িয়ে বাড়িয়ে বলে কিনা, তাই আমারও আপুও তেমনটা বলতো। ভদ্রমহিলার সাথে দেখা হওয়ার আগ অবধি জানতাম উনি ভদ্র সভ্য নম্র, আর ওনার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না। কিন্তু পরদিনই আপুর নাম্বার থেকে হুটহাট করে আমার নম্বরে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে আপু বেশ কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলতে আরম্ভ করলো, ভাই, তুই এই মুহূর্তে কোথায় আছিস আমাকে বল। আপু কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, কে কি বলেছে? তুই ঠিক আছিস তো? কোথায় আছিস এক্ষুনি বল, আমি আসছি। ভাই, আমি ঠিক আছি, কিন্তু মৌ ঠিক নেই রে। বোনটার কথাগুলো বলেই কেঁদে ফেলল। সাথে সাথে ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণেই যখন মনে হলো আপুর বান্ধবীর নাম মৌ, ওই মেয়েটা আবার কি হলো। সময় নষ্ট না করেই ঈশান আপুর কাছে জিজ্ঞেস করলো, আপু কান্নাকাটি করিস না, আমাকে বল তোর বান্ধবীর কি হয়েছে? নিশ্চয়ই কেউ ডিস্টার্ব করেছে নাকি? প্লিজ কান্নাকাটি করিস না, বল না আমাকে কে কি বলেছে। ভাই, তুই এক্ষুনি একটু সিটি হসপিটালে আয় না। মৌয়েরও পজিটিভ রক্তের খুবই প্রয়োজন। আমি এক্ষুনি আসছি, তুই কান্না করিস না, কিন্তু বল কি হয়েছে আপুর। ভাই, এখন কথা বলে সময় নষ্ট করার সময়টুকু আমাদের হাতে নেই। ওকে বাঁচাতে হলে ৮ ঘন্টার মধ্যে রক্ত দিতে হবে। দয়া করে তুই এক্ষুনি হসপিটালে আয়, তারপর আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। বোনটা ফোন কেটে দেওয়ার সাথে সাথে এবার ঈশান ক্যাম্পাস থেকে বের হতে গেলে তখন বন্ধু মেহেদি বলতে আরম্ভ করলো, কোথায় যাচ্ছিস তুই? ক্লাস করবি না? আর হুটহাট এরকম করে আপুর নম্বর থেকে কল আসলো, তুইও বেশ উত্তেজিত হয়ে কথা বললি। আরও কিছু হয়েছে? দোস্ত, আপুর বান্ধবীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমাকে এক্ষুনি একবার সিটি হসপিটালে যেতে হবে। আপুর বান্ধবীকে এই মুহূর্তে ও পজিটিভ ব্লাড না দিলে নাকি ওনাকে বাঁচানো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, চল, আমিও তোর সাথে যাব। ঈশান আর কথা বাড়ালো না, নিয়ে ক্যাম্পাসের বাইরে এসে বাইকটা নিয়ে তারপর হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। অবশ্য মেহেদি বাইকটা চালাচ্ছে, কারণ ছেলেটা বেশ টেনশনে আছে, আর একটু পরেই রক্ত দিতে হবে, তাই ওকে ড্রাইভ করতে দিল না। ওরা 15 মিনিটের মাথায় হসপিটালের সামনে আসলো। ঈশান বাইক থেকে দ্রুত নেমে মেহেদিকে উদ্দেশ্য করে বলল, বাইকটা সাইড করে রেখে ওপরে আয়, আমি যাচ্ছি। ঈশান মেহেদির কথার অপেক্ষা না করে দৌড়ে দ্বিতীয় তলায় চলে গেল। একটা ওটির সামনে গিয়ে দেখলো আপুর বান্ধবীর আব্বু আম্মু আর কয়েকজন লোক দাঁড়ানো। ঈশান গিয়ে আপুর সামনে দাঁড়াতেই আপু ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ঈশান আপুকে এক হাতে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, আপু আমি চলে আসে, কান্নাকাটি করিস না, রক্ত দিতে হলে আমি দিচ্ছি, তারপরে তুই শান্ত হ। মৌ আপুর কিছুই হবে না, তোর বান্ধবী ঠিক হয়ে যাবে দেখিস। একজন ভদ্রলোক সেখান থেকে দৌড়ে কোথাও একটা চলে গেল। মিনিট খানিক পরেই একটা ডক্টর নিয়ে আসতেই তখন ডক্টর বলল, আপনি ব্লাড দেবেন? হ্যাঁ ডক্টর, আপনার যত রক্ত লাগে নিন, তারপরেও আপুকে বাঁচানোর ব্যবস্থা করুন। রক্ত নিতে পারি, কিন্তু আগে বলুন সবকিছু নর্মাল আপনার? হ্যাঁ ডক্টর, আমার সব কিছুই নর্মাল,
আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আমার সাথে আসুন। ঈশান ডক্টরের সাথে তাড়াহুড়ো করে ভিতরে চলে গেল। ভদ্রমহিলার পাশের কেবিনে শুয়ে দিয়ে ওর শরীর থেকে প্রায় ঘন্টা দেড়েক সময় পার করে 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত নেওয়া শেষ হতেই ঈশান আরও 15 মিনিট রেস্ট নিয়ে তারপর বাহিরে আসলো। বাহিরে এসে দেখে মেহেদি আপুর পাশে বসে কি যেন বলছে। ঈশান আসতেই দুজনেই ধরে ওকে বসালো। মাথাটা প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম করছে, তারপরও আপুকে বুঝতে দিল না। রক্ত দেওয়ার একমাত্র কারণ আপুর বান্ধবী যদি কিছু একটা হয়ে যায় তাহলে আপুকে ঠিক রাখাটা মুশকিল হয়ে যাবে, কারণ এই ভদ্রমহিলাকে আপু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। বান্ধবী বলতেই যে আপু একদম অজ্ঞান, তাই তো এমন করে কান্নাকাটি করছিল। এবার ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপুর দিকে তাকালো, এক হাতে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নে, এবার একটু শান্ত হ, তোর বান্ধবী ঠিক হয়ে যাবে। তোরা মেয়েরা এত কান্নাকাটি করতে পারিস কি করে? সামান্য একটু রক্ত বেরিয়ে গেছে, এতেই কি মানুষ মারা যায় নাকি? হ্যাঁ, তুই জানিস ওর হাতের ক্ষত দেখে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এত রক্ত বেরিয়ে গেছে আর তুই বলছিস ওর ঠিক আছে? তাহলে কান্নাকাটি করলে সব সমস্যার সমাধান হবে নাকি আপু সুস্থ হয়ে যাবে? বোনটা নাক টানতে লাগলো। তখন ঈশান বোনকে আরেক হাতে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিয়ে মুখের এক পাশে হাত রেখে বলল, সোনা পাখি, তোমার বান্ধবী ঠিক আছে, এবার কান্নাকাটি থামাও সোনা আপু। তুমি জানো না আমার কলিজার টুকরা বোনটা কান্নাকাটি করলে আমার কেমন লাগে? বোন এবার আবেগের বশেই ভাইকে 2 হাতে জড়িয়ে ধরল। ঈশান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘটনাটা কি করে ঘটলো বিষয়টা জিজ্ঞেস করা দরকার, তাই আপুকে বলতে লাগলো, এবার বলতো আপু, এসব কি করে হলো? পাগলিটা বিয়ে করবে না বলি এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। ব্যাস, হয়ে গেল। এর জন্য কেউ সুইসাইড করতে যায়? আরে আমার কথা শোন না, শেষ হয়নি তো আমার বলা। তাহলে বাঁধিয়ে না রেখে সম্পূর্ণটা বললেই তো হয়। মৌ একটি ছেলেকে পছন্দ করে। পছন্দ করে বললে ভুল হবে, দুজনের মাঝে অনেক দিনের সম্পর্ক আছে। আমি ওদের সম্পর্কে বিষয়টা জানতাম। কিছুদিন ধরে আঙ্কেল আন্টি বিয়ের জন্যকে বাসা থেকে চাপ দিয়েছিল। মৌ আমাকে এসব শেয়ার করেছিল। আমি আঙ্কেল আন্টিকে বলেছিলামও কয়েকটা দিন ধৈর্য ধরতে, কিন্তু এক্স্যাক্টলি কারণটা বলতে পারছিলাম না। তখন আঙ্কেল আন্টি অনেকবার জিজ্ঞেস করেছে কী কারণে। মৌ তখন উপায় না পেয়ে ওকে বলেছিল যে ও একটা ছেলেকে পছন্দ করে আর ভালোবাসে। আঙ্কেল আন্টি ছেলেটার সম্পর্কে জানতে চায়, তারপর ছেলেটাকে বাসায় আসতে বলে। খোঁজখবর নিয়ে জানতে পারে ছেলেটা বেকার, কিছুই করে না। সেজন্য ওরা বিয়ে দিতে রাজি ছিল না। আঙ্কেল আন্টি মুখে স্রেফ বলে দেয় যে ওরা এই ছেলের সাথে কিছুতেই মৌয়ের বিয়ে দেবে না। তখন মৌ অনেক কান্নাকাটি করে আর বলে বিয়ে করবে রাফিনকেই করবে। এইসব নিয়েই কিছুদিন যাবত পরিবারের সাথে মৌয়ের বেশ ঝামেলা চলছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি ওর বাসাতে গিয়ে, কিন্তু দিন শেষে কোনো বাবা চায় না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে। তারপরও চেষ্টা করেছিলাম। মৌ অনেক কান্নাকাটি করে বলেছিল কিছুদিন সময় দিতে, কিন্তু আঙ্কেল ওকে বিয়ে দেন না, অন্য পাত্র সামনে বসতে বলে বেশ। তারপর আর বাসার সবার সাথে রাগারাগি করেই মৌ এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। বিয়ে করবে না বুঝতে পারলাম, তাই বলে সুইসাইড করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর যে ছেলের জন্য এত কিছু, সে তো একবারও আসলো না। ও এখনো হয়তো বা জানে না, সেজন্যই আসেনি। ভালোবাসার মানুষের এই অবস্থা আর সে জানে না? গত 3 ঘন্টা যাবত তো হসপিটালে আছিস, তাহলে একটাবার তো খোঁজ নেওয়ার চেষ্টাও করলো না। মেয়ে মানুষকে এসব কি বোঝাবে? এসব লোক দেখানো ভালোবাসা। ছেলেটার বাজে সময়ে মোয়াপু যেমন ওর পাশে আছে, তেমনি ছেলেটার ভালো সময়ে মোয়াপুকে ওর পাশে রাখলেই হয়। একটা কথা জানিস তো আপু, সফলতা পেলে অনেকেই অনেক কিছু ভুলে যায়। আমরা মানুষ তো, তাই আমাদের মনে থাকে না আমাদের পেছনে কে ছিল কিংবা কি অবস্থা ছিল আমাদের। যাই হোক, তোর বান্ধবীকে বোঝা, বাবা মা যেটা চায় সন্তানের ভালোর জন্যই চায়। তাদের মতের বিরুদ্ধে গিয়ে অন্য কাউকে বিয়ে করলে জীবনে কখনো সুখী হওয়া যায় না। অবশ্য এসব কথা প্রেম করার সময় কজনই বা ভাবে। যাই হোক, এসব জ্ঞান দিয়ে লাভ নেই। মেহেদি, তুই এখনও এখানে বসে আছিস? আমাকে পৌঁছে দিয়ে তো তুই চলে যেতে পারতি। খামাখা এখানে ঘন্টাখানেকের উপর বসে আছিস। তুই এটা কোনো কথা বললি? এরকম একটা পরিস্থিতিতে আমি আপুকে রেখে চলে যাব? আপু না হয়তো ওর আপু, বুঝলাম, কিন্তু আপুর বান্ধবী তো আর তোর আপু নয়। ফালতু কথা রাখতো। এই শরীরে কি তুই একা একা
বাসায় ফিরবি নাকি? একটু পরেই ফিরবো আপুকে নিয়ে। আমি কোথাও যাব না ভাই। বউয়ের জ্ঞানটা ফেরা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। পাগলামি করিস না আপু, এভাবে হসপিটালে কতক্ষণ থাকবি? আব্বু আম্মু তোর জন্য চিন্তা করবে। একটাবার ফোন করে বলতে পারতি ওদের। বাসার মেয়ে বাইরে থাকলে বাবা মায়ের মনের অবস্থা ঠিক কী হয় তুই আবেগের বসে সেটা ভাবতেই ভুলে গেছিস। তারপরও ভাই বউয়ের সাথে কথা না বলে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি বাসায় গিয়ে বলবো তুই হসপিটালে আছিস আর আম্মুকে পাঠিয়ে দেব। ঈশান কথা বলছিল আপুর সাথে। এর মাঝখানেই আপুর আব্বু আম্মু আর কয়েকজন আত্মীয় আসলো। সামনে এসে দাঁড়াতেই ঈশান একবার ভদ্রলোকের দিকে তাকাতেই উনি বলতে আরম্ভ করলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ আমার সেই ভাষা নেই আজকে বাবা। আজকে তুমি যদি রক্ত না দিতে তাহলে আমার মেয়ের কি অবস্থা হতো আমি সেটা ভাবতেই পারতেছি না। আঙ্কেল এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আমি আপনার ছেলের মতো, আপনার মেয়ে আমার বোনের মতো। আর আপুর বান্ধবী মানে আমারও বোন, তাই বোনের বিপদে ভাই পাশে দাঁড়িয়েছে। এইসব কথা ভেবে আর নিজেকে ছোট করবেন না। তারপরও বাবা, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি এমন একটা সময়ে এসে আমার মেয়েটার জীবন বাঁচাতে সাহায্য করলে। এসব কথা বলতে নেই আন্টি, আমি না আসলে অন্য কেউ আসতো। ওপরওয়ালা ঠিক আপনার মেয়েকে বাঁচিয়ে দিত। যতদিন ওনার হায়াত আছে ততদিন ওপরওয়ালা কোনো না কোনোভাবে ওনাকে বাঁচিয়ে দিতেন। এসব কথা বলতে হয় না, ওপরওয়ালা নারাজ হবেন। আঙ্কেল একটা কথা বলি, কিছু মনে করবেন না। ছোট মুখে যদিও বড় কথা হয়ে যায়, তারপরও মনে হচ্ছে এই কথাগুলো আপনাদের আমার খুব বেশি বলা প্রয়োজন। হ্যাঁ বলো বাবা। না মানে আঙ্কেল, বলছিলাম কি যে ছেলেটাকে আপু পছন্দ করে তাকে সময় দিন। যদি আপুকে সত্যি ভালোবেসে থাকে তাহলে নিশ্চয়ই উনি একটা চাকরি জোগাড় করে এসে আপনার মেয়ের জন্য আবদার করবে। আর যদি সেটা না করে তাহলে আপু বুঝতে পারবে সে ভুল করেছিল। এতে আপনাদের কথাটাও যাচাই বাছাই হয়ে যাবে। আর আপু যে যদি ভুল করে থাকে সেটা বোঝা হয়ে যাবে। একটা কথা জানেন তো আঙ্কেল, জোর করে কাউকে দিয়ে সংসার করানো কিংবা অন্য কোথাও বিয়ে দিলে সেটা খুব বেশি ভালো হয় না। আপনি হয়তো আপনার মেয়ের সুখের জন্য অন্য কোথাও তাকে জোর করে বিয়ে দিতে চাইছেন, হয়তো জোর করে তাকে ধরে বেঁধে বিয়েটা দিতে পারবেন, কিন্তু তার মনটা পড়ে থাকবে ওই ছেলের কাছে। ছেলেটা যদি সত্যি ভালো হয় তাহলে আপুর জন্য হলেও কিছু একটা করে এসে বিয়ে করার জন্য প্রস্তাব দেবে। আপনি আপুকে বলে দিন ছেলেটা যেন চাকরি জোগাড় করে এসে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তবেই আপনি রাজি হবেন। ছেলেটা যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে চেষ্টা করবে সে। আর যদি তার ভালোবাসাটা ক্ষণিক সময়ের জন্য হয় তাহলে আপুর থেকে ঠিকই দূরে সরে যাবে। ঈশান কথাগুলো বলে মোয়ের আপুর দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক কী মনে করলেও কে জানে, কিন্তু ঈশানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাই ও একটা শুকনো ঢোক গিলে বলল, আমি জানি আঙ্কেল, আপনার কাছে মেয়ের বাবা হিসেবে এসব কথা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছু নয়। তবে কথাটা ভেবে দেখতে পারেন। ছোট হিসেবে বললেও কথাটা বাজে বলেছি বলে আমার মনে হয় না। সবসময় মেয়ের সুখের কথা চিন্তা করে তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার থেকে সে যাকে পছন্দ করে তার সাথে মানিয়ে নেওয়ার জন্য, ভালো থাকার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। তোমার কথাগুলো আমার ভালো লাগলো বাবা। যাই হোক, আমি আমার মেয়ের জ্ঞান ফিরলে ওর সাথে কথা বলাবো। আমি ভাবছিলাম আমার মেয়ে আবেগের বসে ওই ছেলেটাকে কথা বলেছে, কিন্তু সত্যি যে ওকে ভালোবাসি সেটা বুঝতে পারেনি। আপনার সিদ্ধান্তে আমি খুশি হলাম আঙ্কেল। আপনি যে আমার কথাগুলো একবারও ভেবে দেখবেন তাতেই অনেক। আজকালকার মেয়ের বাবা হয়ে এমন করেই কজন ভাবে। যাই হোক আঙ্কেল, আমি এখন বাসার দিকে যাব। আপুকে রেখে গেলাম, একটু পর আম্মুকে দিয়ে আপনার জন্য খাবার পাঠিয়ে দিব। এত কষ্ট করতে হবে না বাবা, আমরা বাসা থেকে খাবার আনিয়ে নিব। আন্টি না করবেন না তো, এরকম একটা বিপদের দিনে আপনাদের আর কষ্ট করতে হবে না। আমি এখন বাসায় যাচ্ছি। ঈশান কথাটা বলেই উঠে দাঁড়ালো। মেয়েটি এসে ওর কাঁধের উপর হাত দিয়ে ধরে তারপর নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় ঈশান একবার আপুর দিকে তাকিয়ে তারপর আপুকে থাকতে বলে চলে গেল। মেহেদি ঈশানকে বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেও বাসায় চলে গেল। ঈশান ভিতরে এসে সব ঘটনা বলল। সব শোনার পর আম্মু বলতে আরম্ভ করলো, এত কিছু হয়ে গেল, মেয়েটা একবার আমাকে কল করে জানালো না। আজকে বাড়ি আসুক একবার, তারপর ওর মজা দেখাচ্ছি। আমি এদিক দিয়ে তোদের জন্য টেনশন করে মরে যাচ্ছি, আর ওদিকে উনি হসপিটালে গিয়ে বসে আছে। বান্ধবীর জন্য একদম ভালোবাসা উতলে পড়ছে।
দুদিন বাদেই বান্ধবীর বিয়ে হয়ে গেলে আর কোনো খোঁজ খবরই থাকবে না। এই যুগে এরকম প্রেম ভালোবাসা বান্ধবীর জন্য থাকতে আমি তোর বোনকেই দেখছি। নিজের প্রতি কোনো খেয়াল নেই, সব সময় শুধু বান্ধবী বান্ধবী করে পাগল হয়ে থাকবে। এসব ছাড়ো তো আম্মু, বান্ধবীর জন্য একটু প্রেম ভালোবাসা থাকতেই পারে। অন্য কোনো ছেলের জন্য আছে কি না সেটা বাসে আসলে জিজ্ঞেস করে নাও। তারপর আবার দেখা গেছে বান্ধবীর মতো সুইসাইড করে বসবে। মেয়ে মানুষ আবেগের ঠেলায় আর নিজেকে আটকে রাখতে পারে না। কিছু হলেই বাঁচবে না, আর না হয় মরে যাবে, এইসব নিয়েই বলতে আরম্ভ করবে। আমি বুঝি না বাবা, মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? যাকে ভালোবাসে তাকে পাওয়া যায়? সবসময় খালি বোনের ঘাড়ে দোয়াই দিয়ে চলে গেলে হবে? তুমিও কোথায় কি করে বেড়াচ্ছে আমাদের একটু বলো। পরে গিয়ে যদি জানতে পারি কোনো মেয়ের সাথে এরকম প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ আর মেয়ের বাবা মানবে না, সেটা নিয়ে ঝামেলা হচ্ছে, তাহলে কিন্তু তোমার খবর আছে। আজব কথা বলো না তো আম্মু। আমার লাইফে কিছু হলে সেটা সবার আগে তুমি জানতে পারো। আর হ্যাঁ, যদি তেমন কেউ থাকতো তাহলে আমি তোমাকে অনেক আগেই বলতাম। তেমন কেউ নেই, তাই বলবো কি করে? যদি হয় তাহলে জানতে পারবে। এখন কথা বলো না তো। আপু হসপিটাল থেকে আসতে চাইছে না। তুমি এক কাজ করো, মোয়াপুর আব্বু আম্মু ওখানে না খেয়ে বসে আছে, ওদের জন্য একটু খাবার তৈরি করে নিয়ে তারপর হসপিটালে যাও দেখিনি। তুমি রান্না করো, আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, তারপর না হয় তোমাকে পৌঁছে দেব। অবশ্য তুমি হসপিটালে না গেলে আপুকে বাসায় আনা সম্ভব হবে না। আম্মু কিছুটা বিরক্ত হলেও সেটা প্রকাশ করলো না, চলে গেল রান্নাঘরে। কিছুটা বিরক্ত হলেও সেটা প্রকাশ করলো না, চলে গেল রান্নাঘরে। তারপর ঘন্টাখানেকের মধ্যেই রান্না বাড়া শেষ করে দুটো বক্সে খাবার ভর্তি করে ঈশানকে খাবার খাইয়ে তারপর দুজনে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। আম্মু গিয়ে ভদ্রলোকের সাথে কথা বলল, সন্ধ্যা অবধি থেকে তারপর বোনকে নিয়ে বাসায় ফিরল। এমন করেই 1 সপ্তাহ হসপিটালে যাতায়াত করা হলো, কারণ মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল। আর এই 1 সপ্তাহ বোনকে আনা নেওয়ার কাজটা ঈশানকেই করতে হয়েছে, কারণ বোন সবসময় তার বান্ধবীর পাশেই বসেছিল। আসলে বান্ধবীর জন্য এমন ভালোবাসা আজকাল দেখাই যায় না। যাই হোক, ঈশান পরদিনই গিয়ে ভদ্রমহিলার সাথে দেখা করেছিল। অবশ্য কোনো কথা বলতে পারেনি, কারণ মেয়েটা খুব অসুস্থ ছিল, তাই কথা বলার মতো অবস্থাতেই ছিল না। শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিয়েছিল। তারপরও ঈশান অনেকবার দেখা করেছে, কিন্তু আপুর বান্ধবীর সাথে কি কথা বলবে সেটাই ভেবে পাচ্ছিল না। ঘটনার 1 মাস পর ঈশান জানতে পারল আপুর বান্ধবী যে ছেলেটাকে পছন্দ করত, সেই ছেলেটা কিনা আরও কয়েকটা মেয়ের সাথেই তার বাবা দেখেছে। অবশ্য এসব নাকি মৌ আপু বিশ্বাস করেনি। মৌ আপুর আব্বু খোঁজখবর নিয়ে এসব জানিয়েছে, তাতেও ভদ্রমহিলা বিশ্বাস করেনি। তখন মৌয়ের আব্বুর সাথে আপু কথা বলেছিল। ঈশানের আপু বিষয়টা বিশ্বাস করলেও তার বান্ধবীকে বিশ্বাস করাতে পারছিল না। প্রথমে মৌয়ের আব্বু ওই ছেলেটার সাথে ওর বিয়ের কথা বললেও পরবর্তীতে যখন ছেলেটাকে শর্ত দেওয়া হলো, ছেলেটা শর্তটা পালন করতে পারছিল না। তারপর মৌয়ের আব্বু ওকে বলে যদি ঠিকঠাক সবটা করতে না পারে তাহলে এই ছেলের সাথে ওর বিয়ে হবে না। জেনে শুনে আঙ্কেল তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। তার কয়েকদিন পরেই মোয়াপুর আব্বু নাকি এসব বিষয় জানতে পারে ছেলেটার সম্পর্কে। তখন বলে দেয় ছেলেটা যদি চাকরি জোগাড় করেও আসে, তারপরও ওরকম একটা বদমাইশ ছেলের সাথে তিনি মেয়ের বিয়ে দিবেন না। আবারও শুরু হয় ভদ্রলোকের সাথে তার মেয়ের ঝামেলা। ভদ্রলোক যতবার বলছিল উনি সত্যিটা বলছে, ওনার মেয়ে ভাবছিল ওই ছেলের সাথে ওকে বিয়ে দিবে না বলে এসব বানোয়াট গল্প ওকে শোনাচ্ছে। ভালোবাসা যে অন্ধ, এটাই হয়তো বা তার প্রমাণ। আপনি যাকে অন্ধের মতো ভালোবাসবেন তার সম্পর্কে কোনো বাজে কথা কিংবা কারো মুখ থেকে নেগেটিভ সাইডটা আপনার শুনতে ইচ্ছে করবে না, আর বিশ্বাস করতেও ইচ্ছে হবে না। কারণ একটাই, ওই যে বললাম ভালোবাসা অন্ধ। যতদিনে বুঝতে পারবেন ততদিনে মাথায় বাড়ি হয়ে যাবে। অনেক জল্পনা কল্পনা করেও যখন ভদ্রমহিলাকে বোঝানো গেল না, বাবার সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে কথা বলা তো বন্ধ তিনি করলেনই, উল্টো বাবাকে বলে বসলেন ওই ছেলেকে ছাড়া তিনি অন্য কাউকে বিয়ে করবেন না। ভদ্রলোক উপায় না পেয়ে নিজের কসম কেটে বলেছিলেন সেদিন,
তুমি যদি ভুলেও এবার সুসাইড করার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। তোমাকে এখন আমি ভাবার সময় দিচ্ছি। যদি সুযোগ হয় খোঁজ খবর নিয়ে দেখো, যাকে এত অন্ধের মতো বিশ্বাস করো তার সম্পর্কে জানার চেষ্টা করো। বাবা হয়ে আমি তোমার জন্য কোনো খারাপ চাইছি না। আমার কথা না শুনে যদি তুমি ওই ছেলেকে বিয়ে করো কিংবা ওর সাথে পালিয়ে যাও তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবে। এখনো সময় আছে, ওর দিক থেকে নিজেকে ফিরিয়ে নাও। খোঁজ খবর নিয়ে দেখো আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমার এসব কথা তোমার কাছে অবান্তর মনে হওয়ার কারণ তুমি ওকে অন্ধের মতো বিশ্বাস করো। তোমার সব অন্ধবিশ্বাসটাও ভাঙবে যেদিন ওর মুখোশটা তুমি চোখের সামনেই থেকে দেখবে। আব্বু, তুমিও শুনে রাখো, বিয়ে যদি কাউকে করতেই হয় তাহলে আমি রাফিনকেই করব। ওই ছেলেকে বিয়ে করে তুমি আমার সামনেও আসবে না। আমি ভুলে যাব যে তুমি আমার মেয়ে। তারপর কি হয়েছে ঈশান সেটা জানতে পারেনি। সব কিছু ঠিকঠাকই ছিল। আপু তেমন কোনো কিছুই বলছিল না, তাই ঈশানেরও জানতে ইচ্ছে হয়নি। পরের নিজের কাঁধে নিয়ে লাভ কি? ঈশান ভেবেছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে, ছেলেটাকে হয়তো মোয়াপুর আব্বু মেনে নিয়েছে। কিন্তু ঘটনা ঘটল 1 মাসের মাথায়। সেদিন ঈশান সন্ধ্যার মুখে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিল। ঠিক তখনই আপুর নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই আপু ঈশানকে বলল, ভাই কোথায় তুই? এক্ষুনি একবার কাজী অফিসের সামনে আসবি? কেন কাজী অফিসের সামনে কেন? তুমি কি আবার হঠাৎ করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছো? কই, আমাকে তো একবারও জানালে না। ফালতু কথা রেখে এক্ষুনি একবার কাজী অফিসের সামনে আয়, বন্ধুদেরও নিয়ে আসিস। আপু কলটা কেটে দিল। ঈশান পড়ে গেল টেনশানে। বন্ধুরা বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞেস করতেই ঈশান বিষয়টা জানালো। তারপর ওদের নিয়ে রওনা হলো কাজী অফিসের দিকে। আধা ঘন্টার মধ্যেই কাজী অফিসের সামনে আসতেই দেখলো আপু কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। ঈশান আপুর সামনে আসলে আপু জোর করে ওকে ভিতরে নিয়ে আসে। ভিতরে এসে ছেলেটা অবাক হলো, কারণ আব্বু আম্মু আর আপু বসে আছে। ভদ্রমহিলা কান্নাকাটি করছে বউ সাজে বসে। এবার ঈশান বিষয়টা বুঝতে পেরে বলল, আপু, আপুর বিয়ে হচ্ছে, তাহলে বর কোথায়? না মানে যে ছেলেটাকে পছন্দ করতো সে ছেলেটা কোথায়? সবই জানতে পারবি। আগে গিয়ে মৌয়ের পাশে বস, তারপর আমি তোকে সবটা বলছি। কেন? আমি কেন আপুর পাশে বসে যাব? তোকে বসতে বলেছি না? তুই বস, তারপর সবটা জানতে পারবি, বললাম তো। ঈশান আব্বু আম্মুর দিকে তাকালো। আব্বু আম্মু ইশারায় ওকে বসতে বললে ছেলেটা শান্ত হয়ে তো বসলো। তবে আপু যেটা বলল সেটা শোনার পর আর চুপ করে বসে থাকতে পারল না। রাগ করে মৌ আজকে রাফিনকে বিয়ে করবে বলে বাসা থেকে বেরিয়ে আসছিল। দেখ, ব্যাগপত্র নিয়ে এসেছে। মেয়েটা দুপুর অবধি বসেছিল কাজী অফিসের সামনে। তারপর উপায় না পেয়ে আমাকে কল করেছে, কারণ ছেলেটা ওর কল রিসিভ করছে না, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। উপায় না পেয়ে যখন আমাকে জানালো, আমি তখন এখানে আসি। ও ভেবেছিল আমাকে বললে আমি ওর আব্বু আম্মুকে বলে দিব, তাই জানাইনি। আমিও রাফিনের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু ওর নাম্বারটাই বন্ধ দেখাচ্ছে। ছেলেটা আসবে না বুঝতে পারার পরও কান্নাকাটি করছিল। আমি বউকে বলি বাসায় ফিরে যেতে, কিন্তু আঙ্কেল আন্টি নাকি রাগের মাথায় বলে দিয়েছে যদি বাসা থেকে বেরিয়ে আসে তাহলে যেন ভুলে ওনাদের বাসার সামনে না যায়। আমি বললাম বাসায় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বউ আমার কোনো কথাই শুনছে না। তুই বল ভাই, একটা ছেলেকে বিয়ে করার জন্য বাসা থেকে বেরিয়ে আসলো, আর সেই ছেলেটাই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি বারবার বলেছিলাম যে ওই ছেলেটা ভালো নয়, আঙ্কেল সত্যি বলেছে, তারপরও তুই আমার কথা বিশ্বাস করিসনি। এখন হলো তো। আপুর কথাতে তার বান্ধবী হু হু করে কেঁদে উঠল। তখন আপু বান্ধবীকে একপাশে গিয়ে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতেই মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করলো, ওকে বিশ্বাস করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার জন্য আব্বু আম্মুর মান সম্মানটা নষ্ট হলো। এই মুখ আমি আব্বু আম্মুকে কি করে দেখাবো? আমি এত করে ওকে বিশ্বাস করেছি, আর ও আমাকে এমন করে ঠকালো। পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে আমি বাসা থেকে পালিয়েছি। এখন যদি এই অবস্থাতে বাসাতে ফিরে যাই, সবাই আমাকে নিয়ে চিচি করবে। আপু, আঙ্কেলকে একটু বুঝিয়ে বললেই উনি বুঝতে পারবেন। এসব নিয়ে কান্নাকাটি করবেন না। আপনি নিজে ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। ভাই তুই বুঝতে পারছিস না, একটা মেয়ে সারাদিন বাসায় নেই, অনেকেই ওকে দেখেছে বউ সাজে বেরিয়ে আসতে। এখন যদি বিয়ে ছাড়া আবার বাসায় ফিরে যায় তাহলে মান সম্মানের আর কিছু থাকবে? আঙ্কেলকে পুরো মহল্লার মানুষের কথা শুনতে হবে। মৌ ভেবেছিল রাফিনকে বিয়ে করে একবার বাসায় যাবে, আঙ্কেল না মানলে ওকে নিয়ে অন্য কোথাও চলে যাবে।
কিন্তু এখন কি করবে ও বল না। আপুর উপর এক প্রকার এখন এই মুহূর্তে ঈশানের প্রচুর পরিমাণে বিরক্তি লাগছে। এই মেয়েকে নিয়ে ভাবার জন্য সব চিন্তাভাবনা কি ওর আপুই নিয়ে রেখেছে কিনা ঈশান সেটাই ভাবছে। যাকে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি, যার মেয়ে তার কোনো খোঁজ খবর নেই, অথচ বান্ধবীর রাতের ঘুম হারাম। বিষয়টা ভেবেই ঈশান এবার বলতে শুরু করলো। কিচ্ছু হবে না আপু, আমরা আঙ্কেলকে কল করব, ওনাকে বুঝিয়ে বললে আঙ্কেল সবটা বুঝতে পারবে। ভাই আমরা আঙ্কেলকে কল করেছি, ওনারা এক্ষুনি কাজে অফিসে আসছে। আমিও এও বলে দিয়েছি মৌয়ের বিয়েটা হয়ে গেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়েটা হয়নি তাহলে মিথ্যা বলার কি দরকার ছিল? যেটা সত্যি সেটাই বলতে। ভাই আমার কথা শোন, আমি ওই ছেলেটার কথা বলিনি। আমি বলেছি মৌ সবটা বুঝতে পেরেছে, আজকে ওই ছেলেকে বিয়ে করার জন্য বাসা থেকে বেরিয়ে আসছিল, কিন্তু সবটা জানার পরও তোকে বিয়ে করে নিয়েছে। আপুর কথাতেই ঈশান দাঁড়িয়ে পড়ল। আব্বু আম্মুর দিকে তাকাতেই ওরা ইশারায় শান্ত হতে বললে ছেলেটা শান্ত হতে পারল না, বলতে লাগলো। তোমার কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? কোনো কমন সেন্স আছে তোমার? একটা মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে, সেটা জানার পরও তুমি তার সাথে আমার বিয়ের কথা কিভাবে বলতে পারো? ওনার বিয়েটা অন্য কোথাও ঠিক হলে সে ছেলে পালিয়ে গেলেও আমি সবটা মেনে নিতাম, কিন্তু এসব জানার পর ওনাকে বিয়ে করব আর উনি আমার সাথে সংসার করবে, এসব ভাবা একটা বিলাসিতা ছাড়া অন্য কিছু নয় আপু। ঈশান কথাগুলো বলার সাথে সাথেই মৌ কেমন যেন ফুপিয়ে উঠতে লাগলো। মেয়েটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে আপু এবার বলতে শুরু করলো। ভাই এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় নেই। এলাকার লোকজন ওকে নিয়ে ছিছি করবে যদি বিয়েটা না হয়। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি সুসাইড করে নিলেই ভালো হতো। আমার জন্য সবাইকে ঝামেলায় পড়তে হচ্ছে। আসলে আমি একটা বাজে মেয়ে না হলে সবাই কেমন করে ঝামেলায় ফেলতাম না। প্রথমে আব্বুর কথা শুনলাম না, তারপরে এসে তোমাকে আবার বিপদে ফেললাম। আব্বু আমার কথা শোনো, আমরা ওর থেকে সব শুনেছি। মৌ সব কিছুতেই রাজি আছে, তুমি বিয়েটা করে নাও, ঠিক হয়ে যাবে। বিয়ের আগে মেয়েদের এরকম একটু প্রেম ভালোবাসা থাকে, তারপর বিয়ে হয়ে গেলে দেখতে স্বামীকে ঠিকই ভালোবাসবে। এই মুহূর্তে এই মেয়েটাকে আমি একা ছাড়তে পারছি না, আমার ওর প্রতি খুব মায়া হচ্ছে, সেদিন যেমন তোমার হয়েছিল। আম্মু তুমি বুঝতে পারছো না, একটা জুনিয়র ছেলেকে বিয়ে করলে উনি কখনো ভালো থাকবে না। দুদিন বাদে ওনার মনে হবে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করা ওনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার উপর ওনার আব্বু আম্মুর অমতে গিয়ে বিয়ে করলে সেটাতে আমরা কখনোই সুখী হতে পারবো না। ভাই আমার একটা কথা রাখ না, তুই মৌকে বিয়ে করে নে, দেখিস মৌ তোর সাথে ঠিক মানিয়ে নিতে পারবে। ও আমাকে কথা দিয়েছে ও সবটা মানিয়ে নেবে, কিন্তু এই মুহূর্তে তুই ওর সম্মানটা বাঁচা। ওর আব্বু না হলে ওকে মেরেই ফেলবে, ও সেই ভয়ে বাসায় যেতে পারছে না। আমরা আঙ্কেল আন্টিকে বুঝিয়ে নেব, উনি ঠিক বুঝতে পারবে। ওই ছেলেকে বিয়ে না করলেই তো হলো। ঘণ্টাখানেক ধরে আব্বু আম্মুর সাথে ঈশানের তর্ক বিতর্ক চলল। যতবার ঈশান নিজের দিক থেকে বারণ করছিল ততবার মেয়েটা কান্নাকাটি করছিল, বলছিল সুইসাইড করে নেবে। শেষে আপুর কান্নাকাটি দেখে ঈশান হার মানতে বাধ্য হলো। আব্বু আম্মু আর বন্ধুরা ঈশানকে অনেক বোঝালো আর বিয়েটা করে নিতে বলল। কার কখন কিভাবে বিয়ে হয় সেটা নাকি একমাত্র উপরওয়ালাই জানে, ঈশানও সেটাই মানে। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে বিয়ে করাটা কি খুব বেশি ভালো হলো? অবশেষে কবুল বলে আপুর বান্ধবীর সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ঈশান আদৌ জানে না এই বিয়েটা ওর কতদিন টিকবে কিংবা মেয়েটা ওর সাথে মানিয়ে নিতে পারবে কিনা। বিয়ে শেষ হবার সাথে সাথেই কাজী দোয়া করে দিল। এর মাঝেই গাড়ির শব্দ হতেই বোঝা গেল কেউ এসেছে। দুজনে পিছনে ফিরে উঠে দাঁড়াতেই এর মাঝেই বউয়ের আব্বু আম্মু এসে ওদের সামনে দাঁড়ালো। মেয়েটা মাথা নিচু করে নিতেই তখন মৌয়ের আব্বু এসে ওর সামনে দাঁড়ালো। ভদ্রলোক রাগীভাবে মেয়ের দিকে তাকিয়ে পরের বার ঈশানের দিকে তাকালো। ঈশান স্বাভাবিকভাবেই ওনার দিকে তাকিয়ে আছে। শ্বশুর তার মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে প্রোটেক্ট করে সামনে দাঁড়ালো। এতে যেন ঈশানের আপু খুব বেশি খুশি হলো। ঈশান সেটা বুঝতে না পারলেও আব্বু আম্মু সেটা স্পষ্ট দেখল। সুইটির মুখে হাসি। এবার ভদ্রলোক কিছু বলে ওঠার আগেই ঈশান বলতে শুরু করলো। আঙ্কেল যা বলার আমাকে বলুন, আপনার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার।
ঈশানের কথাতেই মৌসহ কাজী অফিসের সবাই বেশ অবাক হলো। মৌয়ের আব্বু যেন আকাশ থেকে পড়ল। ঈশান এখন নতুন কি নাটক সাজাবে কিংবা কি বলবে সেটাই দেখার অপেক্ষা করতে লাগলো। মৌয়ের আব্বু রাগীভাবে গর্জন করে উঠে বলতে লাগলো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না। আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তার মাঝখানে তোমার কথা বলাটা আমি পছন্দ করব না। আগে আমি আমার মেয়ের সাথে কথা শেষ করব, তারপর তুমি। আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না, আমার কথাটা শুনুন। কি কথা শুনবো আমি? একজনকে বিয়ে করবে বলে জেদ দেখিয়ে শেষে তোমাকে বিয়ে করলে কি করে ও? আঙ্কেল, আমার কথাটা তো শুনবেন। আপনার মেয়ে আবেগের বশে ওই ছেলেটাকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু ওর আসল ভালোবাসাটা চিনতে পারেনি। আমি ওর আবেগ ছোটাচ্ছি, ও এত আবেগ কোথা থেকে পায়? আমি ওর সেটা দেখবো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই ভদ্রলোক তার মেয়ের একটা হাত ধরে টেনে সামনে আনলো। তারপর যখনই থাপ্পড় মারতে যাবে তখনই ঈশান আর উপায় না পেয়ে এবার মৌকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিতেই বুকের মাঝে জড়িয়ে ধরল। সাথে সাথেই ভদ্রলোকের ওঠানো হাতের থাপ্পড়টা গিয়ে পড়ল ঈশানের শরীরে। ঈশান মৌয়ের আব্বুর কাজে অবাক না হলেও মৌ অনেকখানি অবাক হলো ঈশানের কাণ্ডে। কারণ মাত্রই ছেলেটার সাথে ওর বিয়ে হলো, আর ছেলেটা ওকে এখন থেকে প্রোটেক্ট করছে। মৌ ভয়ে ঈশানের বুকের মধ্যে কেমন নিজেকে গুটিয়ে রেখেছে। মেয়েটা বারবার ফুপিয়ে কান্না করে উঠেছে। এবার ঈশান ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, আঙ্কেল, মৌ আমার স্ত্রী। ওকে আঘাত করার আগে আপনি আমাকে আঘাত করুন, কারণ ওর গায়ে কোনো ফুলের টোকা দিল সেটা আমার গায়ে লাগবে। আপনি হয়তো অবাক হবেন না যে আমরা কিভাবে দুজনে বিয়ে করলাম। আপনি যখন মোকে বলেছিলেন ওই ছেলেটা ভালো না, তখন আপুর কথাতে আমি ওর খোঁজখবর নিয়েছিলাম। এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে দুজন কাছাকাছি আসে। তারপর আমাদের মাঝে অনেকটা সম্পর্কের মতোই হয়ে যায়, যেটা আমরা দুজন বুঝতে পারছিলাম না। ওই ছেলেটার জন্য দুজনকে দূরে সরিয়ে রাখতাম। আমি মৌকে প্রপোজ করার পরও ও আমার থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু আজকে ওর এরকম কর্মকাণ্ডে আমি ওকে নিজের কাছে টেনে নিলাম। ও হয়তো বুঝতে দেরি করেছে। আমার ভালোবাসাটাকে আমার কাছে রাখা জরুরি আঙ্কেল। ও আমাকে কথা দিয়েছে আমার সাথে ভালো থাকবে, আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে। আঙ্কেল, আপনি তো আমার বাবাকে সহ আমাকে খুব ভালোভাবেই চেনেন, জানার পরেও আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন না। আচ্ছা, আমাকে না হয় নাই দিলেন, আমার আব্বা আম্মুর ওপর ভরসা করে একবার আমাদের বিয়েটা মেনেই দেখুন। আমরা অনেক ভালো থাকবো। মৌ ভুল করেছে, তার জন্য রাগ করে থাকবেন না প্লিজ। আঙ্কেল, আমরা দুজনকে ভালোবাসি, আমরা কখনোই একজন আরেকজনকে ছেড়ে যাব না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না আন্টি, তুমি আঙ্কেলকে বোঝাও না। ছেলেটার মুখে এমন কথা শুনে মৌসহ কাজী অফিসের সবাই অনেক বেশি অবাক হলো। সুইটি যেন আকাশ থেকে পড়েছে। ভাই বিয়ে করার পরেই নিজের বউকে এমন করে উল্টাপাল্টা একটা ঘটনা সাজিয়ে প্রোটেক্ট করছে, সেটাও ভাবতেও পারেনি। ঈশান এখনও মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে। এবার মৌয়ের আব্বু বলতে শুরু করলো, বিয়েটা তোমাকে করবে একবার আমাদের বলতে পারতো? আমরা কি বারণ করতাম নাকি মেনে নিতাম না বলো? ওই ছেলেটাকে বিয়ে করার জন্য কেন উঠে পড়ে লেগেছিল ও? তুই একটা বার আমাদের বলতে পারলি না তুই ওকে না এই ছেলেকে বিয়ে করতে চাস? এই ছেলেটাকে বিয়ে করার কথা বললে আমি তোকে কখনোই বারণ করতাম না। না জানিয়ে তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? নাকি তোর জীবনে এখন আমাদের কোনো মূল্য নেই? ছোটবেলা থেকে তোকে কোলপিঠে করে মানুষ করার এই প্রতিদান দিলে? বাবা মা হওয়া সত্ত্বেও বিয়ের কথাটা আমাদের জানা কোনো অধিকার ছিল না বল? ভদ্রলোকের কথাতেই ঈশান বুঝতে পারল ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অন্তত আর যাই হোক ওনাকে শান্ত করা গেছে। এই বিয়েটা ঈশানের সাথে উনি মানতে পারলেও ওই ছেলেটার সাথে যে মানত না সেটা মৌ খুব ভালো করেই বুঝে গেল। এবার মৌয়ের আম্মু বলতে আরম্ভ করলো, ওগো, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। ওই ছেলেটা থেকে এই ছেলেটা হাজার গুণ ভালো। জুনিয়র হয়েও ওর মাথায় যে বুদ্ধি আছে তোমার মেয়ের মাথায় তার অর্ধেকটাও নেই। তোমরা কি মনে হয় ওর থেকে এই ছেলেটাকে বিয়ে করলে তোমার মেয়ে ভালো থাকতো দুদিন পরে ডিভোর্স নিয়ে বাসায় ফিরে আসতো? তার থেকে যে ওকে ভালোবাসে তাকে বিয়ে করেছে সেটা না হয় ভালো হয়েছে। আর তোমাদের কি মনে হয় ওই ছেলেকে বিয়ে করলে আমি জীবনে ওকে মেনে নিতাম? কখনোই না। মৌ বুঝতে পারল না এই ছেলেটা ওর জুনিয়র হওয়ার পরেও কি করে আব্বু ওকে মেনে নিল।
ওদের বিয়েটা যে আব্বু মেনে নিয়েছে সেটা ওনার কথাতে স্পষ্ট। আর এটাও বোঝা গেল ঈশানকে খুব সহজেই উনি মেনে নিতেন। ঈশানও তো বেকার, তাহলে ওকে কেন মেনে নিত? মেয়েটা চুপ করে রইল। ঈশানের বুকে দুহাত ঠেকিয়ে বিড়াল ছানার ন্যায় একদম গুটিসুটি মেরে। আঙ্কেল প্লিজ রাগ করবেন না, একটু শান্ত হন, তারপর আমরা বাকি বিষয়টা বলছি। এবার ঈশানের আব্বু আম্মু এগিয়ে আসলো, ভদ্রলোকের সাথে কথা বলতে শুরু করলো। আপু এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ও আপুর বান্ধবীকে ছেড়ে দিল। তোর বউকে তুই জড়িয়ে ধরে রাখবি, এতে আবার লজ্জা পাওয়া কি আছে? এত লজ্জা পাচ্ছিস কেন রে ভাই? ভালোই তো লাগছিল দুজনকে একসাথে। এছাড়া আর কোনো উপায় ছিল না ওনাকে বাঁচানোর। এই মুহূর্তে এরকম একটা গল্প আমাকে সাজাতেই হতো, না হলে ওনাকে আঘাতের হাত থেকে আমি বাঁচাতে পারতাম না। এসব বাসায় গিয়ে বলা যাবে, এখানে কিছুর বলা দরকার নেই। আঙ্কেল একটু ঠান্ডা হোক, তারপর না হয় সব বুঝিয়ে বলা যাবে। এসব বলা কি খুব বেশি দরকার? যেটা মেনে নিয়েছে সেটা নিয়ে না হয় থাকো, এসব খামোখা জানিয়ে সেটা দেখা যাবে আরও ঝামেলা পারবে। ভদ্রলোক তার মেয়ের সাথে শ্বশুরবাড়িতে আসলো। উনি ভাবতেও পারেননি মেয়ে তার বান্ধবীর ছোট ভাইকে বিয়ে করবেন। কিন্তু এখানে আসার পর যখন দেখলো ওই বজ্জাত ছেলেটাকে অন্তত মেয়ে বিয়ে করেনি, একটা ভালো ছেলেকেই বিয়ে করেছে, তখন উনি আর রাগ করে থাকতে পারলেন না। অন্তত আর যাই হোক, ওরকম একটা লম্পট ছেলের হাত থেকে তো মেয়েটা বেঁচেছে, তাই উনি আর তেমন কোনো রিয়্যাক্ট করলেন না। ঈশানের আব্বু আম্মু বাসায় এসে ওনাদের সাথে বেশ খানিকক্ষণ কথা বলল। তারপর সবার খাওয়া দাওয়া ব্যবস্থা করা হলো। ঈশানের বন্ধুরাও খাওয়া দাওয়া শেষ করে তারপর বিদায় নিয়ে চলে গেল। যাবার সময় মোয়ের আব্বু ওর দিকে তাকিয়ে শুধু বলেছিল, আজকে জীবনের প্রথম তোমাকে কোনো ভালো সিদ্ধান্ত নিতে দেখলাম। আমি ভুল করলেও শেষে এসে একটা ভালো কাজ করেছো। এই ছেলেটাকে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত তুমি নিয়ে। এইটা ভেবো না যে ঈশান্য বেকার, ওর আব্বু যা আছে তাতে তো তোমরা দুইজন সারা জীবন বসে খেতে পারবে। আর ওকে আমি খুব ভালো করেই জানি, ও তোমার পছন্দ করা ছেলের মতো এরকম কোনো কাজ করতে পারে না। তাই আশা করি এবার অন্তত তুমি আমার মান সম্মানটা রাখবে, এমন কোনো কাজ করবে না তাতে পরিবারের সম্পর্কটা নষ্ট হয় কিংবা কারো সম্মান নিয়ে টানাটানি পড়ে। একটা জুনিয়র ছেলেকে বিয়ে করা সত্ত্বেও কিন্তু আমি সর্বটা নির্দয় মেনে নিলাম, শুধু তোমরা ভালো থাকবে বলে। এখন তোমরা কিভাবে ভালো থাকবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মৌ ভয়ে কোনো কথা বলতে পারেনি। ভয়ে মৌয়ের আব্বু আম্মু চলে যেতেই ঈশান একটা হাঁপ ছেড়ে বাঁচল। ভদ্রলোক যে পরিমাণে এখনও রেগে আছে, এখন ওনার মেয়ে কোনো কথা বললেই আবার ওর গায়ে হাত তুলতে যেত। আর মেয়েটা যদি ভুলবশত উল্টাপাল্টা কিছু একটা বলে দিত, তাতে দেখা গেছে যে ওর আব্বুর সামনে ঈশানকে খারাপ হতে হতো। আর এত উপকার করার পরেও এইটুকু কি ডিজার্ভ করে না যে মেয়েটা ওর হয়ে কথা না বললেও যেন চুপ করে থাকে? মৌ চুপ করেছিল, সেটাই অনেক। ওর আব্বা আম্মু বাসা থেকে বেরিয়ে গেলে সুইটি ওর বান্ধবীকে নিয়ে ঈশানের রুমে আসলো। তারপর ওকে বসিয়ে দিয়ে ওর পাশে বসে হাজারটা কথা বলে মৌয়ের ভয় কাটানোর চেষ্টা করলো। মেয়েটা এখনও বারবার ফুপিয়ে উঠছে। সুইটি ওর গালের পাশে হাত রেখে চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলল, সব তো সমাধান হয়েই গেল, এখনো কান্নাকাটি করছিস কেন? দেখ, এবার একটু শান্ত হস না। তুই কান্নাকাটি করলে আমার খারাপ লাগবে, তুই বুঝতে পারছিস না? তোকে যেন অসম্মানের মুখে পড়তে না হয়, আঙ্কেলের সম্মানটা যেন ধুলোয় মিশে যেতে না হয়, সেজন্যই আমি আমার ভাইয়ের সাথে তোর বিয়েটা দিলাম। অন্তত এইটুকু মাথায় রাখ, তোর বান্ধবী তোর জন্য এত কিছু করলো, তাতে আমি না চাইলেও তোর থেকে এমন কিছু আশা করব না যাতে আমার পরিবারের সম্মানটা নষ্ট হয়। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আমি তোকে কি বলতে চাইছি। এবার মৌ সুইটিকে জড়িয়ে ধরতে আরম্ভ করলো। সত্যি আমার পরিবার তোর কাছে অনেক কৃতজ্ঞ থাকবে। তুই আমার আর একটা হেল্প করবি দোস্ত? কি হেল্প করতে হবে বল? তোর ভাইকে একটু বলে দিবি যেন আমার সাথে জোর না করে। আমার একটু সময় লাগবে ওর সাথে মানিয়ে নিতে। বুঝতেই পারছিস, এত কিছুর মধ্যে দিয়ে এরকম করে বিয়েটা হয়েছে, তার জন্য ওর সাথে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। ও যেন আমার উপরে কোনোরকমভাবে জোর না করে। আমার ভাই এরকম ছেলেই না, তারপরও আমি ওকে বলে দিব তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই যদি চাস তো আমি ভাইকে বলবো অন্য রুমে থাকতে।
মৌ কেমন যেন লজ্জায় কুঁকড়ে গেল যখন মনে হলো জুনিয়র একটা ছেলের সাথে আজকে থেকে একই বেডে থাকতে হবে। মেয়েটা চুপ করে আছে, তাই সুইটি আবার বলতে আরম্ভ করলো। কি হলো বল। না, এরকম কিছু বলতে হবে না, যা বলার আমি ওকে বলবো। ওরা আরও কিছুক্ষণ কথা বলল। রাতে ঈশান আম্মুর সাথে কথা বলে ডিনার শেষ করে রুমে আসলো। এর মাঝেই আপু হয়তো তার বান্ধবীকে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছে। ঈশানের রুমে আসতে আজ কেমন যেন সংকোচ লাগছিল। একটা সিনিয়র মেয়েকে আজকে বিয়ে করতে হলো। হুটহাট কোথা থেকে কী যে হলো, তার উপর নিজেও কী সব উল্টাপাল্টা আর মিথ্যা বলে এতগুলো মানুষের সামনে মেয়েটাকে বাঁচালো। না জানি কপালে কী আছে, সেটা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। তারপর মেয়েটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আপুর বান্ধবী ওকে দেখেই হাত মোচড়াতে লাগলো। ভয় নেই, আমি আপনার সাথে একই বেডে তো দূরে থাক। আপনার যদি অতিরিক্ত ভয় লাগে তাহলে আমি আপুকে পাঠিয়ে দিব আপনার সাথে থাকতে, আর আমি কি আপুর রুমে শুয়ে পড়েছি। ঈশান কথাটা বলেই কিছুক্ষণ চুপ করে রইল উত্তরের আশায়। মেয়েটা কোনো কথা বলল না দেখে যখনই রুমের বাহিরে যেতে নিবে তখন মৌ জড়ানো কণ্ঠে বলতে লাগলো। না মানে তেমন কিছু না, তুমি এখানেই শুতে পারো, তবে আমার কিছুদিন সময় লাগবে, ততদিন জোর করে আমার কাছে আসার চেষ্টা করো না। আর আমার সাথে উল্টোপাল্টা। সেই জন্যই বলছি আমি রুম থেকে বেরিয়ে যাই, তাতেই আপনার কাছে নিজেকে সেফ মনে হবে। বললাম তো ওসব কিছু দরকার নেই, তুমি আমার পাশেই শুতে পারো। ঈশান কিছু একটা ভাবলো, তারপর দরজা লাগিয়ে দিয়ে এসে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। ছেলেটা ওয়ার্ড্রপ থেকে একটা চাদর আর বালিশ বের করে যখনই সোফায় শুতে যাবে তখনই মেয়েটা বলতে শুরু করলো। বললাম তো আমার পাশেই শুতে পারো, এখন আবার সোফায় যেতে হবে কেন? আমার হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস আছে। ঘুমের মাঝে আপনার ওপর হাত পা তুলে দিলে শেষে আপনি ভাববেন আমি আপনার ওপর সুযোগ নিয়েছি। এমন সুন্দর একটা বউ থাকলে তাকে ভুলভাল করে জড়িয়ে ধরতেই পারি, সেই ভুলটা আমি করতে চাইছি না। বউ কথাটা শোনার সাথে সাথেই বউয়ের বুকের ভিতর কেমন যেন একটা ধক করে উঠল। কিছুক্ষণের জন্য মেয়েটা চুপ করে রইল। ঈশান গিয়ে উল্টো পাশ ফিরে সোফাতে শুয়ে পড়তেই মেয়েটাও শুয়ে পড়ল। ঈশানকে মেয়েটার সাথে স্বাভাবিক হওয়ার আর নতুন বিয়ে করার কারণে আব্বু আম্মু আর বোন ওকে বাসা থেকে তেমনভাবে বেরোতে বারণ করলো। বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দেওয়া ছাড়া তেমন কোথাওই যাবে না, তাই সারাদিনই বাসাতে থাকে। কিন্তু রুমে যখন থাকে তখন মেয়েটা কেমন যেন ওকে দেখলেই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। ঈশান বুঝতে পারে ওর সাথে মেয়েটার মানিয়ে নেওয়া অতটাও সহজ হবে না, আর আদৌ মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সপ্তম দিনের মাথায় সেদিন ঈশান মৌকে জিজ্ঞেস করেই ফেলল। আপনার নাকি সময় লাগবে? সময় তো ঠিকই নিচ্ছেন, কিন্তু নিজে থেকে কখনো আমার সাথে কথা বলা তো দূরে থাক, সেটার চেষ্টাও তো করেন না। তার মানে কি আপনি এই বিয়েতে থাকতে চান না? ঈশান ঘুরিয়ে যে ডিভোর্সের কথা বলল, মৌ সেটা বুঝতে পেরে মাথা নিচু করে ফেলল। ঈশান একটু হাসার চেষ্টা করে পড়ল। ভয় নেই, আপনি বলতে পারেন। উপকারের প্রতিদিন হিসেবে তো আমারও কিছু একটা পাওনা আছে, তাই না? আপনি না হয় তেমন কিছুই আমাকেও দিলে। ঈশান তাচ্ছিল্য করে বলল কথাটা, কারণ মেয়েটা ওর সাথে তেমন করে কথা বলে না। অন্যদিকে সুইটি বুঝতে পারছে যে ওদের মাঝে তেমন কোনো কথাই হয় না। মৌ সবসময় ওর ভাইয়ের থেকে দূরে থাকার চেষ্টা করে, আর ঈশানও সব কিছু যেছে ওর সাথে বলতে যায় না। ছেলেটা জানে না এর সম্পর্ক ঠিক আছে কি না, কিন্তু ঈশানের এটা কেন জানি মনে হচ্ছে আজ বাদে কাল মেয়েটা ওর সাথে মানিয়ে নিতে না পেরে হয়তো নিজেই কোথাও একটা চলে যাবে। আর না হলে ওই ছেলেটা আবার যদি কখনো ফিরে আসে তাহলে মেয়েটা নাকি ওই ছেলেটাকে ভালোবাসে। তারপর যদি সত্যি সেখানে চলে যায় তাহলে ঈশানের কথার মূল্যটা ময়ের আব্বু আম্মুর কাছে থাকবে না। শেষে দুই পরিবারের সাথেই সম্পর্ক নষ্ট হবে। আপুর সাথে আপুর বান্ধবীর সম্পর্কটা নষ্ট হবে। মাঝখান থেকে ঝামেলার মধ্যে পড়তে হবে ওকেই। কথাগুলো ভেবে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় বাসায় আসতেই খেয়াল করলো আব্বু আম্মু আর বোন ডাইনিংয়ে বসে আছে। এবার ঈশান আসতেই আব্বু ওকে ডেকে বলতে শুরু করলো।
বিয়ে করেছো, এখন তো একটু এলোমেলো ঘোরাফেরা করাটা বন্ধ করো। আমি বলি কি, তুমি আমাদের অফিসে গিয়ে একটু দেখাশোনার কাজ তো করতে পারো, না হয় একটু হাতে হাতে দেখে শিখে নিবে। ম্যানেজার তো আছেই, আমি সব সময় থাকি না। তুমি নিজেও তো গিয়ে বোঝার চেষ্টাও করতে পারো। তোমার বউ তো 2 দিন বাদেই বলবে তার স্বামী কিচ্ছু করে না। আপু এসে ভাইকে হাত ধরে পাশে বসালো, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। আব্বু ওকে বকাবকি করো না তো, আজ বাদে কাল ঠিকই যাবে ভাই। আমরা কেউ তৈরি ছিলাম না কি ওর কিছুর জন্য? জেনে শুনে বিয়ে হলে তো আগে থাকতেই যেত। এবার ভাইকে মাথায় তোলাটা বন্ধ করো। অন্তত এখন একটু বোঝাও যে বিয়ে করেছে, এখন বেকার থাকতে হয় না। তাতে মানুষ বাজে কথা বলবেই। শ্বশুরবাড়ির লোকজন বলবে বেকার একটা ছেলের সাথে সেই তার মেয়েকে বিয়ে দিতে হলো। তুমি ওকে বকাঝকা করো না, কয়েকটা দিন যাক, তারপর ঠিক হয়ে যাবে। আব্বু এক গাদা কথা শোনাতে লাগলো। বন্ধুদের সাথে সারা দিন শুধু আড্ডা দিয়ে বেড়াই, এই ওই আরও কত কি। ঈশান তেমন কোনো কথা না বললেও আব্বু থেকে হাজারটা কথা শুনে রুমে আসলো। ফ্রেশ হয়ে এসে দেখলো মেয়েটা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। মেয়েটা যে ঘুমোয়নি সেটা বুঝতে পারলো। মৌ কিছু একটা ভাবছে, সেটা দেখেই বোঝা গেল। এবার ঈশান বলতে শুরু করলো। আপনার কি শরীর খারাপ করেছে? মেয়েটা কোনো কথাই বলল না। এবার ঈশান ওর পাশে বসলো। তারপর মেয়েটার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কপালে গালে হাত রাখলো। মৌ বেশ খানিকটা অবাক হলো ছেলেটার এমন কাণ্ডে। তখন ঈশান বলতে লাগলো। কি হলো, বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে নাকি বাসার কথা? তারপরও মেয়েটা কোনো কথা বলল না। তাই ঈশান একটু রাগী কণ্ঠেই বলল। আচ্ছা, আপনার সাথে আমার কতদিনের শত্রুতা বলুন তো? এবার আর মেয়েটা চুপ করে থাকতে পারলো না, উঠে বসে বলতে লাগলো। কেন এমন কথা কেন বলছো? না, শত্রুতা যদি না থাকতো তাহলে তো চুপ করে থাকার কথা না আপনার। যেভাবে মুখ গোমড়া করে থাকেন আমার সামনে, আবার আমি কোনো কথা বললেও সেটার উত্তরও দেন না, তাতে কেউ কি ভাববে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে? না, এমনিতেই। আপনার যে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না সেটা সরাসরি বললেই পারেন। আমি জোর করে আপনার সাথে কথা বলতে চাইছি না। মেয়েটা মাথা নিচু করে নিল। ঈশান আবারও বলতে শুরু করলো। আমি কিন্তু আপনাকে বিয়ের জন্য জোর করিনি, আপনার সম্মানটা বাঁচানোর জন্য এত কিছু করা। আর সেই আপনি আমার সাথে কথা বলেন না, আপনার নাকি সময় লাগবে। সেই সময়টা যে কবে হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার তো মনে হয় না আপনার সময় নেওয়াটা কখনো শেষ হবে। তবে যাই হোক, 7 দিন নিজে থেকে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আপনার দিক থেকে কোনো রেসপন্স পাইনি। ওটা আপনি এখনও বয়ফ্রেন্ডের জন্য মন খারাপ করে থাকেন। আপনার সাথে জোর করে কোনো কথা বলবো না, আপনার যা খুশি আপনি করতে পারেন। ঈশান রাগের মাথায় এই মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিল। মেয়েটা সেটা বুঝতে না পারলেও শেষে ছেলেটা যখন রাগ করলো তখন নিজেই বুঝতে পারলো। রাতে খাওয়া দাওয়া করে এসে ঈশান সোফাতেই শুলো। এমন করে আরও 2টা দিন কাটলো। 2 দিন বাদে ময়ের আব্বু কল করলো। তখন ঈশান মেয়েটাকে নিয়ে ওদের বাসায় গেল। ময়ের বাসায় যাওয়ার পর ভদ্রলোক বেশ ভালোভাবেই ঈশানের সাথে কথা বলল। তারপর জিজ্ঞেস করলো মেয়ের জামাই পরবর্তী কী করবে। উনি যখন জানতে পারলো ঈশান আব্বুর অফিসে যাবে তখন ভদ্রলোক বলতে শুরু করলেন। বাবা, আমি বলি কি, তুমি একটা নতুন করে ব্যবসা শুরু করো। আমি তোমাকে কিছু টাকা দেই, এটা নিয়ে না হয় তুমি। না না আঙ্কেল, আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। আমার পক্ষে সম্ভব না এরকম কিছু নেওয়া। ঈশান ময়ের মুখের দিকে তাকালো। তখন ওর আব্বু আবারও বলতে লাগলো। কেন নিতে পারবে না? আমি তো তোমাকে যৌতুক হিসাবে দিচ্ছি না। ধরো, তোমার আব্বু হিসাবে তোমাকে বিজনেসের জন্য সাহায্য করছি। তারপরও সম্ভব না আমার পক্ষে এরকম কিছু নেওয়া। আঙ্কেল, আমি আপনার মেয়েকে আপনার কাছে না চেয়েই নিয়েছি, সেটাই আমার কাছে অনেক কিছু। ঈশান ময়ের দিকে তাকিয়ে কথাগুলো বলতেই মেয়েটা মাথাটা নিচু করে ফেলল। মো বুঝতে পারল যে ঈশান ওকে খোঁচা মেরে কথাটা বলল, কারণ আজকাল ছেলেটা এমন করেই কথা বলছে। নানান বিষয়ে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলাই যে ঈশানের অভ্যেসে দাঁড়িয়েছে। 2টো দিন ময়ের বাসায় থাকার পর ঈশান বাসায় ফিরতে চাইলে ওর আব্বু আম্মু জোড়াজুড়ি আরও 2টো দিন থাকতে বাধ্য হলো। বাসায় কল করতেই আব্বুও বলল শ্বশুর বাড়িতে আরও কিছুদিন থেকে আসতে।
ঈশান সবার সাথেই বেশ স্বাভাবিকভাবেই কাটালেও মৌ ওর সাথে এই অবধি ভালোভাবে কখনো কথাও বলে দেখেনি। ঈশানের এই বিষয়টা নিয়ে খুব বেশি খারাপ লাগলো যে মেয়েটাকে এরকম একটা পরিস্থিতি থেকে বাঁচালো সে কিনা ওর সাথে ভালোভাবে কথাই বলে না। শেষ যেদিন ওরা এ বাড়ি থেকে চলে যাবে সেদিন সকালে ঈশান রুমে এসে দেখে মৌ চুপচাপ শুয়ে আছে। দেখে তখনও বলতে লাগলো, এতই যদি আমাকে অপছন্দ তাহলে বিয়েটা জোর করে করার কি দরকার ছিল? আপনি বলতে পারতেন আমি বিয়েটা করতাম না। আপনার বাসায় ডেকে এনে যে এভাবে অপমান করবেন, আমি ছোট বলে আমার মান সম্মান নেই সেটা ভাববেন, এসব জানতে পারলে কখনো আপনার বাসায় আসতাম না। তোমাকে তো এখানে কোনো অসম্মান করা হয়নি। আমার জায়গায় আপনি থাকলে কখনোই এ কথা বলতে পারতেন না। যাই হোক, আপনাকে বোঝানোটা আমার সাধ্যের বাইরে। আপনার সাথে ওই ছেলেটারই বিয়ে হওয়া দরকার ছিল যে আপনাকে মাঝপথে ছেড়ে গেছে। ভালো হতো এটাই পরবর্তীতে আপনি জানতে পারতেন ওরকম একটা লম্পটের সাথে আপনি প্রেম করেছিলেন। ছেলেটার রাগের মাথাতে কথাগুলো বললেও খেয়াল করলো বউয়ের চোখে পানি টলমল করছে। সেদিন বিকেলে ঈশান বাসায় চলে যাওয়ার জন্যই বের হচ্ছিল দেখে মৌ ওর সাথে আসলো। ঈশান রাগের মাথায় চলে যাচ্ছিল, তারপরও মৌ ভাবলো ওর এখানে থাকাটা ঠিক হবে না, তাই ঈশানের সাথেই ওদের বাসায় আসলো। ঈশান বাসায় আসার পর থেকে মেয়েটার সাথে আর জোর করে কথা বলার চেষ্টা করে না। প্রথম চেষ্টা করলেও পরবর্তীতে মেয়েটার এমন তুচ্ছ তাচ্ছিল্য দেখে ওকে কোনো প্রকার জোর করলো না। ঈশান বাসায় এসে জানতে পারলো মৌয়ের আব্বু নাকি ওর আব্বুর সাথে কথা বলেছে, ঈশানকে একটা বিজনেস করার জন্য বলেছে। কিন্তু ঈশানের আব্বু বলেছে ওকে রাজি করানোর চেষ্টা করবে। ভদ্রলোক অনেক রিকোয়েস্ট করেছে তার একমাত্র মেয়ে জামাইকে কিছু টাকা দিয়ে হেল্প করার জন্য। অন্যদিকে ঈশান এসব শোনার পর ভেবেছে মৌ যদি বিয়েটা মন থেকে মানতো তাহলে না হয় টাকাটা নেওয়া যেত, কিন্তু ভদ্রমহিলা তো ওর সাথে ভালোভাবে কথাই বলে না, আর আজ বাদে কাল ডিভোর্স চাইবে না তার কি গ্যারান্টি আছে? ভদ্রলোকের 15 দিনের প্রচেষ্টার শেষে ঈশান এক প্রকার বিরক্ত হয়ে রাজি হলো আর শহরের মধ্যেই একটা ছোটোখাটো বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিল। ছোটোখাটো বললে ভুল হবে, প্রথমে অল্প পরিসরে শুরু করলো। ভদ্রলোক একবারেই দুহাত ভর্তি 50 লক্ষ টাকা ঈশানের নামে ট্রান্সফার করলো। ঈশানের প্রথমে কেমন যেন লাগলো, ও পরে ভাবলো বিজনেসটা দাঁড়ালে ভদ্রলোকের টাকাটা শোধ করে দিবে, নিতে না চাইলেও তার মেয়ের নামে করে দিবে। বিজনেসটা শুরু করার পর থেকেই ঈশান কাজে ব্যস্ত থাকার কারণে মৌয়ের দিকে তেমন খেয়াল দিতে পারতো না। আবার বাসায় এসে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেও সব বিষয়ে শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিত, তেমন করেই কোনো কথাই বলতো না। প্রতিদিনের মতোই ঈশান আজকেও কাজের জন্য একটু ব্যস্ত থাকার কারণে দুপুর পর্যন্ত বাসায় কারোর সাথে কথা বলতে পারেনি। এর মাঝখানেই আপুর নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, ভাইয়া তুই কোথায় রে? এক্ষুনি একটু কলেজের দিকে যা। মৌ আজকে কলেজে গিয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডে ছিল। আমি একটা ক্লাস করে ভুল করে বাসায় চলে এসেছে, মনে ছিল না যে ও কলেজে এসেছে। আমার খুব টায়ার্ড লাগছে, না হলে আমিই যেতাম। তুই একটু ওকে বাসায় পৌঁছে দিয়ে যাবি ভাই? ঠিক আছে আপু, আমি এখনই যাচ্ছি। নতুন বিজনেস সবেমাত্র একটা মাস হয়েছে, তাই কাজের চাপটা একটু বেশি, সেজন্য বাসায় সময় দেওয়ার মতো সুযোগ খুঁজে পাচ্ছে না। আর দিবেই বা কী করে? এই যে বউ ওর সাথে কথাই বলে না, তার সাথে কথা বলার মতো ইচ্ছেটাও ওর নেই। ঈশান আপুর কলেজে আসলো, এসে দেখলো কলেজ ছুটি হয়ে গেছে। ক্যাম্পাসের ভিতর আসতেই দেখলো মৌ একটা জায়গায় বসে কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। তখন ঈশান এসে ওদের সামনে দাঁড়ালে ওকে দেখেই মেয়েটা উঠে আসলো। ঈশান বলতে শুরু করলো, আপনার কাজ শেষ? কলেজে টাকা পয়সা দেওয়া হয়েছে নাকি আরও কিছু প্রয়োজন আছে? তাহলে আমাকে বলেন, আমি দিয়ে দিই। না, সব কিছুই ঠিকঠাক আছে। আসলে বান্ধবীদের সাথে অনেক দিন পরে দেখা তো, তাই কথা বললাম। কিন্তু তুমি এখানে আসলে কেন? আমি একাই চলে যেতাম। আপু বলল আপনি একা বেরিয়েছেন, তাই নিতে আসতে। ঠিক আছে, চলো। ঈশান মেয়েটাকে কলেজের বাইরে নিয়ে আসলো। তারপর বাইকটা স্টার্ট করতেই মেয়েটা উঠে বসলো। মৌ ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরলো এক হাতে। ঈশান কিছুটা অবাক হলেও কিছু জিজ্ঞেস করলো না। তারপর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিল।
পুরো রাস্তা দুজনের মাঝেই কোনো কথা হয়নি। আর ঈশানও যে ওকে তেমন কিছুই জিজ্ঞেস করলো না। ছেলেটা দুপুরে খাওয়ার জন্য বাসায় ঢুকলো না, আর মেয়েটাও ওকে কিছু বলল না। ঈশানের এই বিষয়টা খুব খারাপ লাগে। মেয়েটা বিয়ের পর থেকেই ওকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করে না। 6 মাসের মাথায় ঈশানের বিজনেসটা মোটামুটি চলছিল। এর মাঝখানেই ঈশানের জীবনটা আরেকটু দুর্বিষহ হলো সেদিন রাতের সেই ঘটনার জন্য। সেদিন মাঝরাতে ঈশানের ঘুম ভাঙতেই বুঝতে পারল মৌ কারোর সাথে কথা বলছে। তারপর ঘড়ির দিকে তাকাতেই বুঝতে পারল রাত 3টা বাজে। এই অসময়ে মেয়েটা কার সাথে কথা বলছে? প্রথমে বেশ কান্নাকাটি করে কথা বলায় কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে নাক টানতে টানতে কথাগুলো বলছিল। তখন ঈশান শুনতে পেল। তাহলে ছেড়ে কেন গিয়েছিলে? তুমি জানো সেদিন আমাকে কত বড় অপমানের মুখে পড়তে হতো? অন্য কাউকে তোমার জন্যই আমাকে বিয়ে করতে হয়েছে। কেন করেছিলে আমার সাথে এমন? ঈশানের সন্দেহটাই ঠিক হলো। মৌর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মুহূর্তেই ঈশানের বুকের ভিতরটা কেমন ধক করে উঠল। ঈশান উঠে বসলো। বেশিক্ষণ আর রুমে থাকা সম্ভব হলো না। উঠে বেসিনের সামনে দাঁড়াতেই দেখলো এর মাঝেই চোখ লাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন? যার জন্য এত কিছু, যাকে ঘিরে এত কিছু করা হলো, তার কাছ থেকে এত বড় ধোঁকা। ঈশান কিছুক্ষণ বেসিনের দিকে তাকিয়ে থেকে তারপর শাওয়ারটা ছেড়ে দিল। এই মাঝরাতেও ভীষণ গরম লাগছে। রাগে মাথাটা গরম হয়ে আসছে। শেষে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই মাঝরাতেই ভিজতে হলো। ঈশান 15 মিনিট বাদে বাইরে এসে দেখলো মৌ বেডে বসে আছে। ঈশান শুকনো কাপড় পরে নিয়ে মেয়েটাকে বলতে লাগলো, আপনি বসে আছেন যে, শুয়ে পড়ুন। এমন করে আরও 5-6 বার ঈশান দেখেছে মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে। ঈশান প্রথমে শিওর ছিল না, কিন্তু পরবর্তীতে যখন মেয়েটার মুখে ছেলেটার নাম শুনল তখন শিওর হলো। প্রথমে ভেবেছিল নতুন করে কেউ মৌয়ের লাইফে এসেছে, কিন্তু ছেলেটার নামটা যখন শুনলো তখনই বুঝতে পারলো মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে আবার যোগাযোগ হয়েছে। একটা বিষয় ভেবেই খারাপ লাগছে ঈশানের। গত 6টা মাসে কি ও মেয়েটার একটুও কাছে আসতে পারলো না? এই মেয়ের চোখে পড়ার জন্য, ওকে ভালো রাখার জন্য ঈশান কি না করেছে। ময়ের যা পছন্দ আর যা অপছন্দ সবটাই ওর মনের মতো করার চেষ্টা করেছে। সব প্রকার চেষ্টা করেছে ছেলেটা, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। ঈশানের নিজের প্রতি ঘৃণা হচ্ছিল যে এমন একটা মেয়েকে শেষে কিনা ভালোবাসলো। হ্যাঁ, ভালোবাসাই তো, না হলে মানুষ একটা মেয়ের জন্য এত পাগলামি করে? বউ যেন বলতে না পারে তার স্বামী বেকার, তাই নতুন একটা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছিল। এই কষ্টের কথা ঈশান কাকে বলবে? লজ্জা লাগছে নিজের প্রতি। যাকে বিয়ে করে সম্মান বাঁচালো, তার আব্বুর কাছে হাজারটা মিথ্যা বলে বুকের মাঝে লুকিয়ে রাখলো, সেই মেয়েটাই বুকে ছুরি মারল। এমন করে আরও 1টা মাস চলল। এই 1টা মাসে ঈশান পুরো পাগল হয়ে গেছে, কিন্তু মেয়েটাকে বলতেও পারেনি, আর না বাসাতে কাউকে বিষয়টা জানাতে দিয়েছে। অনেক ভাবার পর ঈশানের মনে হলো দিন শেষে এইসব কিছু শেষ হওয়া দরকার, একটা সমাধান দরকার। তাই অফিস শেষ করে সেদিন বাসায় এসে ঈশান মৌকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে অনেকদিন যাবতই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। আসলে আপনি আমার থেকে বিষয়টা লুকানোর চেষ্টা করলেও আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি রিলেশনটা কন্টিনিউ করছেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ভালো লেগেছে করেছেন। একটা কথা, বিবাহ বহির্ভূত অবস্থায় আরেকটা ছেলের সাথে সম্পর্ক রাখাটা বেমানান। তাই বলছি কি, আমি আপনাকে ছেড়ে দিয়ে ওর কাছে চলে যেতে পারেন। এমনিতেও আমাদের মাঝে যেটা হয়েছে সেটাকে বিয়ে বললে বিয়ের অসম্মান করা হবে। এই বিয়েটাকে কারণ আপনাকে জোর করে আমি নিজের কাছে আটকে রেখেছি। যাই হোক, আমি আপনার বাবার থেকে আমি যে টাকাগুলো নিয়েছিলাম সেটা আপনার নামে করে দেব। মৌ, আমার এসব কিছু চায় না, আমি তো আপনার জন্য এসব করেছিলাম। এখন যেহেতু আপনি আমার সাথে থাকবেন না, আজ বাদে কাল অন্য কারো হাত ধরে পালিয়ে যাবেন, তাতে আমার পরিবারের সম্মান নষ্ট হবে। তার থেকে আমি না হয় আপনার পথে সহজ করে দিই। তাই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আপনি ভাবতে পারেন যে আমি রাগের মাথায় এসব বলছি, না, আমি অনেক ভেবেই আর মন থেকেই বলছি। আপনি হয়তো আপনার বাবার ভয়ে এসব কিছু বলতে পারেন না, কিন্তু আমি আর এসব কিছু মানতে পারছি না।
কারণ আমার বউ অন্য কারোর সাথে কথা বলবে, আমার সাথে মানিয়ে নিতে পারবে না, সেটা আমি কেন, কোনো ছেলেই মানতে পারবে না। সেজন্য আপনার আমার কাছে না থাকাই ভালো, কারণ আমি এই নাটকটা আর করতে পারছি না। যাই হোক, আপনার বয়ফ্রেন্ডের সাথে আমাকে কয়েকদিনের মধ্যেই দেখা করাবেন। দেখা করানো অন্তত 4-5টা দিন আমাকে আগে একটু বলবেন। ওই ঘটনার পর থেকে ঈশান মৌকে রোজই জিজ্ঞেস করেছে ওকে ছেলেটার সাথে কবে দেখা করাবে। মৌ কোনো কথা বলতো না। 15 দিন পরে মৌ দেখা করাবে রাজি হলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সেদিন। ভাবলো ফাইনালি নাটকের জীবনটা থেকে অন্তত মুক্তি পাবে। আর এই 15টা দিন ঈশানের আপু খেয়াল করেছে ছেলেটা মন খারাপ করে থাকে। গত 6 মাসে যে মৌয়ের সাথে তার ভাইয়ের কোনো সখ্যতা তৈরি হয়নি সেটা সুইটি জানে। ও বারবার মৌকে জিজ্ঞেস করলে মেয়েটা তেমন কিছুই বলে না, শুধু বলেছে সব ঠিক হয়ে যাবে, আর কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। তাহলে কি সেই ঠিকটা হতে চলেছে? সেদিন দুপুরে মৌ ঈশানকে বাসায় ডাকলো। বাসায় এসেই ছেলেটা একটা পেপারে সাইন করে মৌয়ের দিকে এগিয়ে দিল। মৌ পেপারটা হাতে নিতেই ঈশান বলতে লাগলো, বিজনেসটা আপনার আর আমার আব্বুর টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে সবটা আমি আপনার নামে করে দিলাম। আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে যখন চলে যাবেন, ওর যদি কিছু নাও থাকে, এই বিজনেসটা চালিয়ে গেলে আপনারা সারা জীবন বসে খেতে পারবেন। অন্তত আপনার কোনো কষ্ট হবে না। আপনি চলে যাওয়ার পর আমি চাই না আপনার সাথে জড়িত কোনো স্মৃতি আমার বাসাতে থাকুক। ঈশান কথাগুলো বলেই গাড়ি চাবিটা হাতে নিয়ে তারপর বাহিরে আসলো। মৌ ঈশানের সাথে আসতেই আপু এসে ওদের দুজনের সামনে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, ভাই, কোথায় যাচ্ছিস তুই? যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে, এখন কথা বলার সময় নেই, এসে তোকে সবটা বলবো আপু। ঈশান কথাটা বলেই মৌয়ের হাত ধরে টেনে এনে ওকে গাড়িতে ওঠালো। সুইটি কিছুটা আজ করতে পারলেও তেমন কিছুই বলল না। মাথা নিচু করে ভাবলো সবটা ওর জন্যই হয়েছে। আধা ঘন্টার মধ্যেই ওরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছলো। গাড়ি থেকে নেমেই ঈশান মৌয়ের সাথে ভিতরে আসতেই দেখলো একেবারে কর্নারের দিকে একটা টেবিলে একটা মোটামুটি দেখতে ছেলে বসে আছে। কিন্তু দেখে কি আর স্বভাব চরিত্র বোঝা যায়? যাই হোক, এসব ভেবে কাজ নেই। মৌ ওর সাথে ভালো থাকতে পারলেই সেটা ভাবার বিষয় ঈশানের নয়। আজকের পর ঈশান আর এই মেয়েটার সাথে জড়িত কোনো কথাই বলবে না ভেবেছে। আজকেই এখানেই সবটা শেষ করে দিবে। এবার দুজনেই ছেলেটার সামনাসামনি আসলো। ঈশান মৌকে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বললে মৌ ছেলেটার সামনে বসলো। ঈশানও ওর অন্য সাইডে বসে বলতে লাগলো, আমি যদি ভুল না করি তাহলে আপনি রাফিন, মৌয়ের বয়ফ্রেন্ড। হেয়ার আপনি ওই যে ছেলেটাকে উনি বিয়ে করে নিজের আর পরিবারের মানসম্মান বাঁচিয়েছিল, আমি সেই বদনসিব। আমি জানতে পেরেছি আপনার সাথে মোর সম্পর্কটা আবার কন্টিনিউ হয়েছে, তাই ভাবলাম আপনাদের দুজনকে এক করে দিই। ছেলেটা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে তারপর মৌয়ের দিকে ফিরল। ঈশান আবারও বলতে আরম্ভ করলো, আপনি ভয় পাবেন না, আমাদের বিয়ে হলো সেটা নামে মাত্র বিয়ে। ওনার সাথে আমার কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক দূরে থাক, উনি আমার সাথে ভালোভাবে কথাও বলেন না। আর আমিও এসব বিষয়ে ওনাকে জোর করিনি, কারণ জানেন তো জোর করে কাউকে আটকে রাখা যায় না। আমি ভাবতাম ভবিষ্যতে কখনো আপনার সাথে দেখা হবে কিংবা আপনারা দুজন এক হওয়ার চেষ্টা করবেন। আগে সব কল্পনা করলে এখন সেটা বাস্তব হয়েছে। আমি গত 1 মাস যাবৎ বুঝতে পেরেছি আপনার সাথে আবার ওনার রিলেশন কন্টিনিউ চলছে। দেখুন, আমি সব নাটক আর করতে পারছি না, কারণ আমার বাড়ি একটা মান সম্মান আছে। যে মেয়ে আমার সাথে থাকতে পারে না, আমি তার সাথে এই বিয়ের নাটকটা করে যেতে পারছি না। আমি ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আর আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে নেবেন। আমি ওনার হাতটা পর্যন্ত তেমন করে ধরে দেখিনি। ঈশানের কথা শেষে সবার মাঝে মিনিট 5 নীরবতা চলল। ঈশান একবার আর চোখে মৌয়ের দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে আছে। তখন ঈশান চেয়ার ছেড়ে উঠে গিয়ে বলল, আপনি ভয় পাবেন না, আপনার আব্বুকে বোঝানোর দায়িত্ব আমার। আপনারা যেখানে খুশি চলে যেতে পারেন। ডিভোর্সের পেপারটা আসতে একটু সময় লাগবে, আমি সাইন করে আমি আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি নিশ্চিন্তে ওনার সাথে যেতে পারেন। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর চোখ জোড়া বন্ধ করে নিয়ে যখনই পিছনে ফিরে চলে আসতে যাবে তখনই হাতে টান পড়ল। ঈশান অবাক হলো।
কিছুক্ষণ চুপ করে থেকে পিছন ফিরতেই দেখলো মৌ হাতটা ধরে রেখেছে। ঈশান অনেক অবাক হলো। কিছু বুঝে ওঠার আগেই মৌকে নিজের পাশাপাশি দাঁড় করালো। তারপর রাগী চোখে তাকিয়ে বলতে শুরু করলো। সবটা নিজের মতো করে বলে কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে যেতে বলেছি ঈশান? মানে? তুমি ভাবলে কি করে ওর মতো একটা লম্পটের সাথে আমি রিলেশন রাখবো? তুমি তুমি কি ভেবেছো আমি ওর সাথে প্রেম করেছি? ও আমার বিজনেসটা দেখে আমার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আমার লাইফে আসতে চাইছিল। তোমার কি মনে হয় আমি ওর সম্পর্কে কোনো খোঁজখবর নেইনি? যখন ও আমার সাথে যোগাযোগ করেছে তখনই আমি জানার চেষ্টা করেছি ওর মতো একটা মেয়েবাজ কেন আমার সাথে যোগাযোগ করেছে। সেদিন আমি আব্বুর কাছ থেকে খালি হাতেই এসেছিলাম বলেই ও আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তোমার কি মনে হয় এরকম একটা লম্পটকে আমি ভালোবাসতে যাবো? আমার সত্যিকারের ভালোবাসাটাকে আমি পায়ে মারিয়ে দিয়ে ওর মতো একটা ছেলের সাথে আবার রিলেশনে কন্টিনিউ করব? মানে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে এই 1 মাস যে ওর সাথে কথা বলেন সেটা কি ছিল? আমি শুধু দেখতে চেয়েছিলাম যে ও আর কি কি নাটক করতে পারে। তারপর একদিন আমি তোমাকে নিয়ে আসলাম ওর কাছে, কারণ ও তো আমার থেকে কিছু পাওনা আছে ঈশান। এত কিছু যার জন্য হলো সে এত সহজে পার পেয়ে যাবে সেটা তুমি ভাবলে কি করে? আর তুমি নিজের মতো করে ভেবে সবকিছু আমার নামে করে দিয়ে আমাকে ওর কাছে রেখে চলে যেতে চাইছো? আপনি তোকে ভালোবাসতেন আর 1 মাস যাবৎ ওর সাথে কথা বলছেন, আবার আমার সাথে মানেও নিতে পারেননি। তাহলে আমি কি বুঝবো মৌ? আবার এখন বলছেন আপনি ওর সাথে নাটক করেছেন। আমি কোন কথাটা বিশ্বাস করব বলেন? আমি তোমাকে বারবার বলছি না আমাকে একটু সময় দাও? তুমি সময় হয়তো দিয়েছিলে, কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলেছো যার জন্য রাগ হয়েছে। রাগের মাথায় তোমাকে কথাগুলো বলতেও পারিনি। আর এইসব কথা তোমাকে খুলে বলার আগেই তুমি নিজের মতো করে সবটা ভাবলে, তাই ভেবেছি সব কিছু ওর সামনেই শেষ হোক। তোমার কি মনে হয় এতগুলো দিন ধরে যে আমার মনের মতো হওয়ার চেষ্টা করলো, আমাকে ভালো রাখার চেষ্টা করলো, আর এতটা ভালোবাসলো, সেদিন আব্বুর সামনে আমাকে প্রোটেক্ট করলো, তাকে আমি ঠকিয়ে ওর কাছে চলে যাব? এত বড় অকৃতজ্ঞ বেঈমান আমি নই ঈশান। তোমাকে ভালো যদি নাই বাসতে পারতাম তারপরেও এরকম কিছু করার চেষ্টা আমি করতাম না, আমার ইচ্ছে ছিল না। মানে এটাই যে আমি ওকে নয় তোমাকেই ভালোবাসি, যে আমাকে আগলে রেখেছে, ভালোবাসাতে শিখিয়েছে, নতুন করে আমার জীবনে এসেছে, আমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করেছে, আমি যেন ভালো থাকি সেটার চেষ্টা করেছে। আর সেদিন আমার জীবনটা পর্যন্ত বাঁচিয়েছিল। তাকে যদি আমি ছেড়ে যাই, আমার মতো অকৃতজ্ঞ বেঈমান পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হবে না ঈশান। তার মানে কি আপনি বলতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন? এখনো কি তোমার অবিশ্বাস হচ্ছে? বিশ্বাস করবই বা কি করে? ঈশান কথাটা বলার সাথে সাথেই এবার মৌ ঈশানের একদম মুখোমুখি হলো। তারপর হুটহাট করে ওর শার্টের কলার ধরে ওর সাথে ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। ঘটনা আকস্মিকতায় ঈশান স্তব্ধ হয়ে গেল। 30 সেকেন্ড এরকম করে চলার পর মৌ ঈশানকে ছেড়ে দিয়ে আর বলতে লাগলো। পুরো রেস্টুরেন্ট ভর্তি লোকের সামনে প্রমাণ দিলাম আমি তোমাকে ভালোবাসি, তারপরেও কি তোমার মনে হবে আমি তোমাকে ভালোবাসি না ঈশান? এর থেকে বেশি কিছু করতে পারছি না, বাসায় চলো তারপর বাকিটা দেখাবো। মেয়েটার এমন কথাতে ঈশান একটু মুচকি হাসলো। এবার রাফিন নামের ওই ছেলেটা বলতে শুরু করলো। ও এসব কি হচ্ছে? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো? তাহলে মৌয়ের মাথাটা মুহূর্তে গরম হয়ে গেল। ছেলেটার সামনে এসে কষিয়ে 2টা থাপ্পড় লাগালো গালে। আর কিছু করতে যাবে তখনই ঈশান এসে মেয়েটাকে আটকানোর চেষ্টা করলো। ঈশান জোর করে মৌকে আটকানোর চেষ্টা করলেও মেয়েটা তেড়ে ওকে মারতে গেল। ঈশান আর উপায় না পেয়ে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো। পাবলিক প্লেসে এরকম সিনকেট করবেন না প্লিজ। ওকে ছেড়ে দিন, আমরা বাসায় গিয়ে সবটা বুঝে নেব প্লিজ বউ। তুমি আমাকে ছেড়ে দাও, ওকে ভালোবাসা দেখাচ্ছি। ওর মতো একটা লম্পটের সাহস কি করে হয় আমাকে ব্ল্যাকমেল করার? ও কি ভেবেছে ইমোশনালি ব্ল্যাকমেল করলেই আমি ওর সাথে ফিরে যাব? আমার সত্যিকারের ভালোবাসাটাকে আমি নষ্ট করে কষ্ট দিয়ে আমি ওর কাছে ফিরে যাব? মৌ তুমি বুঝতে পারছো না আমি। চুপ, একদম চুপ। আর একটা বাজার কথা বলবি না তুই। আমি জানি না তুই কোন লেভেলের আশার আমার কাছে এসেছিস। হ্যাঁ, হয় শরীরের নেশায় আর না হলে টাকার লোভে। যেই দেখলি আমার স্বামী কোটি কোটি টাকা হয়েছে, সেই আবার তোর ফিরে আসতে হলো। তুই খোঁজ খবর নিয়েই এসেছিস যেন আমার টাকা থেকে নিতে পারিস। আমি খুব ভালোভাবেই জানি একটা বিবাহিত মেয়ের সাথে কোনো পুরুষের কোনো লাভ ছাড়া সম্পর্ক থাকে না। তার সাথে সংসার করার ইচ্ছাতে পুরুষ মানুষ তার কাছে আসে না। তুই এমন কোনো লোভের জন্যই এসেছিস। কি ভেবেছিস আমি অন্য সব মেয়ের মতো তোর এই ফাঁদে পা দেব?
স্বামী থাকতেও তার সাথে, তোর সাথে আমি এই নোংরা খেলায় আমি যোগ দেব? ভাগ্যিস তোর সাথে সায় দিয়ে আমি নিজের সম্মানটা নষ্ট করিনি, আর স্বামীর হকটাও নষ্ট হয়নি। ছেলেটা মাথা নিচু করে নিল। তখন ঈশান বলতে লাগলো, কিরে, আরও কিছু পাওয়ার ইচ্ছে আছে নাকি নাকি তোকে পুলিশে দিতে হবে বল? ছেলেটা ভয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে গেল। ঈশান মেয়েটাকে নিজের দিকে ফেরালো, তারপর কোমরে জড়িয়ে ধরতেই মেয়েটা ওর বুকের উপর দুহাত রেখে চোখে চোখ রেখে তাকালো। রাগের কারণে মৌ হাঁপিয়ে উঠছে। ঈশান মেয়েটার গালের পাশে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিতেই মেয়েটা বলতে শুরু করলো, নিজের মতো করে আমাকে ছেড়ে রেখে চলে যেতে চাইছিলে, তাই না? কি করব, আপনি তো আমাকে ভালোবাসতেন না। এখন বিশ্বাস হলো তো ঠিক কতটুকু ভালোবাসি? পুরোপুরি হচ্ছে না। দেখাচ্ছি। এইটুকুতে আমার বিশ্বাস হবে না, বাকিটুকু যে চাইবো। নির্লজ্জের মতো এখানে এসব কথা বলতে হলো তোমার? সবটাই হলো, কিন্তু আপনি তো আমাকে কখনো বলেননি যে ভালোবাসেন। মৌ একটু মুচকি হাসলো। ঈশানের গলাটা দুহাতে জড়িয়ে ধরতেই ঈশান ওর কপালের সাথে কপাল ঠেকালো আর বলতে লাগলো, ভালোবাসি আমার বান্ধবীর ভাইকে, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি আমার আপুর সুইট কিউট বান্ধবীটাকে। এখন এখান থেকে চলো, আমার যে তোমার ভালোবাসা চাই ঈশান। ঈশান মুচকি হাসলো। মেয়েটাকে হুটাটি পাজা কোলা তুলে নিল। মৌ ঈশানের গলাটা জড়িয়ে ধরতেই ছেলেটা গুটি গুটি পায়ে হেঁটে রেস্টুরেন্ট থেকে বের হতে লাগলো। ওদের এরকম অবস্থা দেখে সবাই হাততালি দিতে শুরু করলো। মৌ এবার ভীষণ লজ্জা পেল। লজ্জা পেয়ে ওর জুনিয়র বরের বুকে মুখ গুজিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখলো। ঈশান পাগলিটার মাথায় চুমু খেয়ে বেরিয়ে আসলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।